বয়ফ্রেন্ডও থাকবে হাজবেন্ডও থাকবে, এটা চাইছিলেন? আমি চাইছিলাম যে আমার শ্বশুর বাড়ির লোকজন বা আমার হাজবেন্ড আমার সন্তান এই এক সাইডে থাকুক, এদের সাথে আমার সম্পর্ক থাকুক, যোগাযোগ থাকুক, আর ও একটা জাস্ট আমার যে ফ্রেন্ড ভালোবাসা ওইটা আলাদা থাকুক। আপনাদের এই সম্পর্কের মধ্যে বার্ডিক মিলন হয়েছে আপনাদের? না। আপনি যেভাবে তাকাইলেন ঘুরে, তাতে মনে হলো হয়েছে। একটা মেয়ে যে তার হাজবেন্ডের সঙ্গে চিটিং করতেছে, তার সন্তানের প্রতি গুরুত্ব দিচ্ছে না, বাইরের আরেকটা পরপুরুষের সঙ্গে শুয়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, ওই মেয়েটাকে কে ভালোবাসবে? আমার হাজবেন্ডের সাথে যখন আমার হয়ে যায়। আপনি ডিভোর্স নেন নাই তো? আপনি ডিভোর্স নেওয়ার পরে আরেকটা পুরুষের সঙ্গে যান, কোনো কথা ডিভোর্স নাই। তো হয়ে গেছে আমাদের। না না, আপনি তো ডিভোর্স না নিয়েই তো আরেকটা সম্পর্কে জড়াইছেন, সেটার কথা বলছি। আপনি যদি সিঙ্গেল থেকে জড়ান, ফাইন, আপনাকে সে মাথায় করে রাখবে, তারপরেও রাখবে কিনা টেনশন, কারণ আপনি তার আরেকজন ছেলের জন্য একটা সংসার ভাঙতেছেন। ইটস নট দ্যাট ইজি। জি। যদি আপনার লাইফে কোনো স্ট্রাগল থাকতো, আপনার হাজবেন্ড খারাপ থাকতো, মরে গেছে, এটা ওইটা, আপনি সিঙ্গেল হয়ে গেছেন, আপনাকে সবাই সম্মানের সাথে নেবে। কিন্তু যখন আরেকটা পুরুষের জন্য আপনি আরেকটা পুরুষের সংসার ভেঙে আসতেছেন, দুনিয়ার কেউ আপনাকে সম্মান করবে না। সম্মান করবে না এটা আমি জানি, কিন্তু আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্ক তো ভালোও ছিল না। আপনি ডিভোর্সও নেন নাই তখন ডিভোর্স নিলে, কিন্তু সম্পর্ক 3 মাসের ভিতরে আমাদের তালাক হয়ে গেছে। আপনি পরকীয়া করছেন, আপনাকে ডোররা মাইরা সবার সামনে মেরে ফেলবে, পাথর মাইরা তাও, কারণ হচ্ছে আপনি বিবাহিত। তাহলে আপনি ইসলামের আইন মানতেছেন যে ইসলামে আল্লাহর নাম নিয়ে বিয়ে করলে হয়, তাহলে ইসলামের আইন তো এটাও মানবে। জি। তাহলে ভাই আমরা পুরো বাংলাদেশে আমার মনে হয় 99% মানুষ হচ্ছে এরকম। আমার যেটুক প্রয়োজন আমি সেটুক মানি, আমি চারটে বউয়ের কথা মানি, এটুক মানি না যে আমার প্রত্যেকটা বউকে সমান অধিকার দিতে হবে। এখানে সমস্যাটা মূলত হচ্ছে আমার হাজবেন্ডের কাছ থেকে আসলো, যে ও যদি অনেক সমস্যা হয়েছে পারিবারিকভাবে ওকে নিয়ে, আমার এই ছেলের সাথে সম্পর্ক হওয়ার আগে। ওকে, হইতেই পারে। আপনি তো হাজবেন্ডের সাথে থাকতেছেন, বাচ্চা মানুষ করতেছেন, আবার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতেছেন, ব্যাপারটা তো এরকমই ছিল, এরকমই তো চাইছিলেন। আমি তাকে বিয়েও করতে চাইছিলাম না কখনোই, তাকে মূলত আমার বিয়ে করার কোনো উদ্দেশ্য ছিল না, বা নাই এখন পর্যন্ত। তাহলে হইলোটা কি? সে ব্রেকআপ কেন করলো? ও আমাকে অতিরিক্ত সন্দেহ করতো। আমার ফোনের পাসওয়ার্ড কিন্তু ওর কাছে আসছিল। আমার ফোন যদি 1 মিনিট ওয়েটিং পাই, মনে করছে কার সাথে কথা বলছে, স্ক্রিনশট দেওয়া রাখতো, কয় মিনিট কথা বলছো কি, এমনকি আমার হাজবেন্ডের সাথেও কথা বলতাম না আমি তখন। আস্তে আস্তে দেখছে যে আমি তার প্রতি অনেকটা আসক্ত, সে যা বলে আমি তাই শুনি, তাই করি, ভালোবাসছি তার জন্য, সে যা বলছে আমি তাই করছি। আসলে আমি কিসের ঘরে ছিলাম আমি নিজেও জানি না, যে আবেগ না বিবেক। বিবেক তো এখন জাগ্রত হয়েছে, কিন্তু আবেগের মোহে ছিলাম। বিবেক জাগ্রত হয়েছে তো বাঁশ খাওয়ার পরে। পরকীয়াতে জড়িয়ে যাওয়া একজন নারী নিজের জীবনের ঘটনাটা বলতে এসছেন, একেবারে সত্যি ঘটনা। এবং একটা মানুষ কেমন করে জড়িয়ে পড়ে, জড়ানোর পরে তার জীবনে কি রোমান্টিক মোমেন্ট পার হয় এবং শেষে গিয়ে কি ভয়াবহ পরিণতির মধ্যে পড়েন, সেই ঘটনাটা আজকে আপনি শুনলে বুঝতে পারবেন। এবং আমি বলবো শেষ পর্যন্ত শোনেন এবং ভিডিওটা শেয়ার করেন, লাখো মানুষের জীবন আপনি বাঁচাতে পারবেন। নিজের কোনো কথা বলতে চাইলে স্ক্রলে দেখানো নম্বরে হোয়াটসঅ্যাপ করুন, কিংবা আমাদের পেজ ইনবক্স করবেন। আর আমাদের ছোট্ট একটা পেজ, আপনি দয়া করে আমাদের প্রচেষ্টাকে সমর্থন সহযোগিতা করার জন্য সাবস্ক্রাইব করবেন এবং লিখবেন কোনটা আপনার ভালো লাগলো বা লাগলো না। আপনি তো বিবাহিত। জি। বিবাহিত থাকার পরেও আপনি আর একটা মানুষের সঙ্গে প্রেমে পড়ে যান। জি। বিয়ের কয় বছর পর থেকে আপনার এনার সাথে কথা শুরু হয়? বিয়ের 7 বছর পর থেকে। বিয়েরও 7 বছর পরে? জি। ততদিনে কি আপনার বাচ্চা কাচ্চা হয়ে গেছে? জি। বাচ্চার বয়স কত ততদিনে? আমার বেবির বয়স 6 বছর। বিয়ের 1 বছর পর আপনি বাচ্চা নিয়ে নিয়েছেন? বিয়ের 1 বছর 1.5 বছরের ভিতরে আমার বেবি হয়েছে। এবং তারপরে 6 বছরের মাথায় গিয়ে আপনি প্রেমে পড়লেন আরেকটা মানুষ। এই যে আরেকটা মানুষের সাথে মিশলেন, তার আগের হাজবেন্ড আপনার হাজবেন্ড যিনি, তিনি কি আপনার লাভ ম্যারেজ ছিল না সেটেল ম্যারেজ ছিল? না, এটা পারিবারিকভাবে হয়েছে বিয়েটা। তার কোনো অসুবিধা ছিল? তার অসুবিধাটা হচ্ছে যে এই বিয়েটা আমার বাবাই ঠিক করছে। তো আমার বয়স তখন 15 বছর ছিল আমার যখন বিয়ে হয়। আমি তখন পড়াশোনা করতেছিলাম, বাবা পছন্দ করছে, আর আমি তো ওভাবে কোনো দেখি নাই, বাবার পছন্দ আমার পছন্দই। পরে বিয়ে হয়েছে, কিন্তু যে তার বয়সের দিক দিয়ে আমার 2 গুণ বয়স তার বেশি। তার বয়স কত? 30 তখন? হ্যাঁ, তখন 30+ যখন বিবাহ হয় আর কি। আচ্ছা। তারপরেও ভালো ছিল, আপনার ভালোভাবে চলতেছিল দিনকাল, হালকা একটু মনোমালিন্য ছিল। কিন্তু বিয়ের 7 বছরের পর হচ্ছে যে এই ছেলেটার সাথে আমার পরিচয়টাও কিন্তু আমার হাজব্যান্ড বা আমার দেবর তাঁতির মাধ্যমেই। আচ্ছা। তো পরিচয় হওয়ার পরে প্রথমে পরিচয়টা হয়েছিল ফ্যামিলিগতভাবে। তার ছেলের মাকে আমি আম্মু বলতাম, তার বোনকে আমি নিজের বোনের থেকেও বেশি ভালোবাসতাম। একটা পারিবারিক সম্পর্ক আমার খুবই ভালো লাগছিল, জাস্ট একটা ফ্রেন্ডলি সম্পর্ক।
পরে কিছুদিন কথা বলতে বলতে কেন জানি মানে ওর আমার প্রতি কেয়ার। উনি সম্পর্কে আপনি কি হইতো? সম্পর্কে আমার কিছুই হয়তো না, মানে আমাদের মানে এলাকায় থাকতো আর কি উনি। আপনার সাথে মানে জাস্ট সম্পর্কে, এলাকা তো সম্পর্ক। তাদের বাড়ি কিন্তু আমাদের বাড়ির কাছে না, কিন্তু হচ্ছে যে মানে সে আর কি থাকতো, তার বোন আর কি আমাদের ওইখানে পড়তো, তো এই জন্য হচ্ছে তারা ওইখানে বাসা ভাড়া করে থাকতো আর কি। আচ্ছা, তার ওকে। চাকরির সুবাদে ওইখানে থাকা। এই যে ওনার সাথে কথা বলতে শুরু করলেন, উনি আপনাকে কেয়ার করতেছে, আমি একটু আপনার হাজবেন্ডের ইস্যুতে আসতে চাই। আপনি বললেন আপনার হাজবেন্ডের বয়স 30 বছর প্লাস ছিল, তো তাতে কি আপনাদের কোনো অসুবিধা হচ্ছিল দুজনের সংসারে, আন্ডারস্ট্যান্ডিং এ? মানে সবচেয়ে বড় কথা হচ্ছে মনের একটা মিল ছিল না। কিরকম হচ্ছে, আমি তো এই যুগের মেয়ে, তো যে যে ছোট ছোট আশাগুলা মনে করেন যে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া বা কিছু গিফট করা, আমি বলতে পারি যে আমার হাজব্যান্ডের থেকে আমি আজ বিবাহ বছর হতে 9টা বছর চলে বা 9 বছর শেষ হবে, একটা গোলাপ পর্যন্ত পাইনি। তারপরে আমাকে ঘুরতে নিয়ে যাওয়া, আমি অনেক বায়না ধরতাম, অনেক জেদ করতাম, তারপরে জেদের মাথায় এমন আছে যে আমি 3-4 দিন না খেয়ে থাকতাম, তারপরে আমাকে ঘুরতে নিয়ে যাইতো, বা আরো অনেক বিষয়গুলো আছে। তো আমি মনে করতাম কি যে বিয়ে তো মেয়েদের একবারই হয়, আর যেহেতু বাবা পছন্দ করে দিচ্ছে যেমনই হোক না কেন, মানুষটা যদি আমার একটু কেয়ার করতো তাহলে হয়তো আমি অন্যদিকে যাইতাম না। উনি কি আপনাকে কেয়ার করতো না? কেয়ার করতে বলতে বিয়ের পর থেকে সর্বোচ্চ মনে হয় 5 মিনিট ফোনে কথা বলতো, এর উপরে কখনো বলতো না। তার প্রয়োজন হয়েছে ফোন দিছে, তার প্রয়োজনে কথা বলা শেষ, ফোন কাটিয়ে দিছে। কিন্তু এমনি যে এক্সট্রা যে আমার কেয়ারগুলো নেওয়া, আমি খাইছি কিনা, আমি কি করতেছি, কোথায় যাচ্ছি, এইগুলোর দিক দিয়ে সে খুবই কম মানে খোঁজ খবর রাখতো। আপনাকে বাইরে বেরোতে দিত না নাকি ঘরে আটকে রাখতো? না, বাইরে বের হইতে দিত, কিন্তু যে বললাম না যে তার প্রয়োজনীয় কথা মানে হবে তখন সে ফোন দিবে, এছাড়া কখনো আমি যখন বাপের বাড়িতে আসতাম তখন কোনো এক্সট্রা ফোন দিয়ে আমার খোঁজ খবর নিত না। বাপের বাড়িতে গেলে ফোন দিত না? বাপের বাড়ি বলেন বা দূরে কোথাও বলেন, ওরকম ভাবে কেয়ার করতো না। আচ্ছা, শারীরিকভাবে আপনারা ঠিক ছিলেন? শারীরিক মিলন ঠিক ছিল? বাট ওরকম না, মানে তার প্রবলেম আছে একটু, তারপরে ওইটা আমি বড় সমস্যা দেখি নাই। কারণ আমি যেহেতু মাদ্রাসা পড়াশোনা করছি, আমার ইসলাম ধর্ম যেটা আমাকে শিখাইছে সেটা আমাকে মানতেই হবে। তো তাদের শারীরিকভাবে মানে সমস্যা ছিল, ওটা আমি দেখেন যেহেতু বাবু হয়ে গেছে, তো চিন্তা করছি এদের মুখের দিকে তাকাই এই বাকি জীবনটা পার করে দেবো। ওকে, ঠিক আছে। এবার আসেন, ওই লোকটার সাথে আপনার ফোনে কথা বলা শুরু হলো প্রথমে? জি। হাই হ্যালো দিয়ে? জি। তারপরে হাই হ্যালো, তার ফ্যামিলির সাথে আমার সম্পর্ক, আমার ফ্যামিলির সাথে তার, মানে আমার বাপের বাড়ির ফ্যামিলির সাথে, আর শ্বশুর বাড়ির ফ্যামিলির সাথে আমার দেবরের সাথে, মানে কয়েকটা দেবরের সাথে তার সম্পর্ক। পরে এই থেকে তাদের বাসায় মানে যাইতাম, মাঝে মধ্যে যাইতাম, তার আম্মুর সাথে খুব ভালো সম্পর্ক, মা যেহেতু বলতাম। পরে আস্তে আস্তে একটা প্রেমের সম্পর্ক, মানে ও আমাকে অতিরিক্ত কেয়ার করে, মানে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কিরকম কেয়ার করে? কিরকম 5টা মিনিট মনে করেন যে আমার সাথে কথা না বলে থাকতে পারি না। আমি কি খাচ্ছি, কি কোথায় যাচ্ছি, কার সাথে কথা বলতেছি, তারপরে হচ্ছে যে আমার ফোনে আমার টোটালে আমার পরিচিত চাচাতো ভাইগুলো আছে তাদের সাথে আমার কথা বলতে দিত না, মানে জাস্ট শুধু তার সাথে কথা বলবো, বা হচ্ছে যে একটা স্বামী মানে একটা ওয়াইফকে যেভাবে কেয়ার করা দরকার, বা একটা প্রেমিক তার প্রেমিকাকে যেভাবে কেয়ার করা দরকার, ও সেভাবেই করতো আমাকে। 24টা ঘন্টা ফোন? 24টা ঘন্টা, মনে করো 24টা ঘন্টার ভিতরে শুধু ঘুমানোর টাইম বাদে সবসময় ও আমাকে লাইনে রাখতো ফোনে। ও কি করতেছে, আমি কি করতেছি। উনি কি চাকরি করতেন? হ্যাঁ, চাকরি করতেন উনি। কিসে চাকরি করতেন উনি? চাকরিটার কথা নাই বলি। তা মানে কোন ধরনের পেশায় সেটা বলেন? মানে সরকারি চাকরি। সরকারি চাকরিতে ছিলেন? আচ্ছা, সরকারি চাকরিতে থেকে 24 ঘন্টা ফোনে থাকতেন। উনি কি বিবাহিত ছিলেন না অবিবাহিত? অবিবাহিত। 24 ঘন্টা বলতে যে ওনার চাকরি যে মানে ডিউটি টাইম, তো ডিউটি টাইমে মনে করে উনি কখনো, আর সবচেয়ে একটা জিনিস বেশি ভালো লাগতো, উনি কখনো আমাকে ব্যস্ততা দেখাইতেন না। মানে আমি যখনই ফোন দিছি, মানে তখন উনি ফোনটা মানে সব সময় ফোন ব্যাক করতো, ফোন ব্যাক করে বলতো যে আমি একটু ব্যস্ত আছি বা স্যারের সামনে আছি, এরকম বলতো না, জাস্ট ফোনটা রিসিভ করে পকেটে রেখে দিত। তো আমি আওয়াজগুলোর মাধ্যমে বুঝতে পারতাম সে ব্যস্ত আছে বা এরকম, কিন্তু এমনিও কখনো আমাকে ব্যস্ততার অজুহাত দেখাইতো না, সব সময়ের জন্য যথেষ্ট পরিমাণ সময় দিত। আচ্ছা, বাহ, সুন্দর একটা পয়েন্ট বলছেন আপনি। তো এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে ওর আমার। আর হচ্ছে অতিরিক্ত কেয়ার করা, মানে আমার সাথে 1 মিনিট কথা না বললেও পাগল হয়ে যাইতো এরকম মানে। তো আমি কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, এমনকি আমি কোন ড্রেসটা পরবো, কোন বোরকাটা পরবো। আজ আমি সাধারণত যখন বাপের বাড়িতে থাকতাম, যদি বাজারেও যাইতাম, মানে 2 মিনিট যদি ঘর থেকে বের হইতাম, তারপরেও তার অনুমতি নিয়ে বের হওয়া লাগতো। যে তুমি মানে খুবই করতো, আমাকে কেয়ার করতো যে এখানে যাইও না, বা এটা এই সময় তুমি এই কাজটা করো, এইরকম। এটা মানে আপনি তার অনুমতি নিয়ে বেরোচ্ছেন, এটাকে আপনি বলছেন যে কেয়ার? না, মানে অনুমতি বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আমি বাইরে বের হইলে, মানে আমি যদি বাজারে যাই, কোন টাইমে যাচ্ছি, এটা সন্ধ্যা টাইম বা এটা সকালে, এখন যাইও না, এখন এই সমস্যা হবে, বা তুমি যদি অসুস্থ হইতাম
তাহলে আমার মনে হয় যে আমি কখনো ডাক্তার দেখে ওষুধ খাইছি এটা আমি বলতে পারবো না, যদি বড় কোনো রোগ না হইলে। সাধারণত হালকা পাতলা রোগ হইলে ও বলতো যে এই ওষুধটা কিনে আনো বা এইটা করো বা এইটা করো, আমি আল্লাহর মতো সুস্থ হয়ে গেছি। আচ্ছা, উনি কি শুধু ফোনেই বলতো না ওষুধ পাঠিয়ে দিত? হ্যাঁ, উনি আমাকে মাঝে মধ্যে মানে দিয়েও যাইতো বাসায়। তারপরে এইভাবে আস্তে আস্তে চলতে থাকলো প্রায় 2টা বছর। মানে ও তখন আমাদের গোপালগঞ্জে থাকতো, তখন আমাদের ওইখানে থাকতো, তো ওরকমভাবে যাওয়া আসা ছিল। পরে যখন ও ঢাকায় চলে আসলো, পরে আমিও ঢাকায় জব নিলাম। ঢাকায় জব নেওয়ার পরে মাঝে মধ্যে দেখা হইতো, তো ঘুরতে যাইতাম বা কিছু খাওয়া কিছু কোথায় খাইতাম। দেখা হতো? দেখা হয়তো এমনি মানে আমার মানে মাদ্রাসার সামনে যাই দাঁড়াইতো, তারপরে আমি বের হইতাম, তারপরে তার বাইক আছে, হালকা পাতলা ঘুরতে যাইতাম, বের হইতাম, এই সেই এই আর কি। ওকে, দেন তো এবার সম্পর্ক গভীর হইলো কখন থেকে? সম্পর্ক গভীর হয়েছে আমাদের বাড়িতে থাকতেই, মানে হচ্ছে গোপালগঞ্জ থাকতেই সম্পর্ক গভীর। মনে করেন যে ওর সাথে কথা বলার 3 মাস 4 মাসের ভিতরে হচ্ছে অনেক গভীর, মানে এত পরিমাণ ওর প্রতি আমি আসক্ত হয়েছি যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি তো একটা মা, আমার তো সন্তান আছে, কিন্তু মনে হয় যে তাদের থেকেও তার প্রতি আমার মায়া বেশি, এরকম মানে হয় আর কি। আর ওর বোনকে আমি আসলে অনেকটা ভালোবাসতাম, যেটা আমার নিজের বোনের থেকে বেশি ভালোবাসতাম। আমার নিজের বোনের সাথে আমি আজ 2 বছর কথা বলি না, শুধু ওর কারণে। ও বলছে যে কথা বলবা না, কোনো ছোট্ট একটা ভুলের কারণে, তো ঠিক আছে কথা বলবো না, কথা বলিনি। কিন্তু ওর বোনের সাথে, ওর মায়ের সাথে আমি 2 দিন কথা না বলে থাকতে পারি না, এরকম। ওকে, এটা কি আপনার হাজবেন্ড কখনো টের পাইছে? এটা আমার হাজব্যান্ড টের পাইছে হচ্ছে তার সাথে সম্পর্ক হওয়ার 2 মাস পরে। 2 মাস পরে যখন ও জানছে, তখন উনি স্বাভাবিক মতো একটু মানিয়ে নিয়েছে, যেহেতু উনিও ওনাকে চিনে আর কি। তো মনে করছে যে তার দ্বারা আমার কোনো খারাপ হবে না, এরকম কিছু একটা। কিন্তু আস্তে আস্তে দেখছে যে আমি তার প্রতি অনেকটা আসক্ত, মানে সে যা বলে আমি তাই শুনি, তাই করি, মানে ভালোবাসছি তার জন্য, হচ্ছে সে যা বলছে আমি তাই করছি। আসলে আমি কিসের ঘরে ছিলাম আমি নিজেও জানি না, যে মানে আবেগ না বিবেক তো এখন জাগ্রত হয়েছে, কিন্তু মনে হয় আবেগের মোহে ছিলাম। বিবেক জাগ্রত হয়েছে তো বাস খাওয়ার পরে। বাস খাওয়ার পরে। তো এই যে এত ফোনে কথা বলা, এত টাইম দেওয়া, অন্যের বইয়ের জন্য ঠিকই দিছে, যখন আপনি বিয়ে করতে চাইছেন তখন খেলেন বাস। হ্যাঁ, ওই কাহিনীটা আসলে সবচেয়ে এত বড়- প্রেম হইলো কোথায়? আপনার বাধাটা কোথায় আটকাইলো? বাধাটা বলতে বাধা দিছে কখন তাই? না মানে এই প্রেম ভাঙা, মানে উনার আসল রূপ আপনি দেখতে শুরু করলেন কখন থেকে? আসল রূপ হচ্ছে যে মানে আমি বুঝতে পারতাম না যে ওকে আমাকে আসলে ভালোবাসে নাকি টাইম পাস। মানে এতটা পাগল একটা মেয়ের জন্য কিভাবে হয়, তাও একটা বিবাহিত মেয়ের জন্য। তো আস্তে আস্তে মানে দেখলাম যে আমি ভালোবাসা প্রমাণ করতে করতে মানে ক্লান্ত হয়ে গেছি। কিরকম হচ্ছে, ও যখন যা বলতো, মানে সাধারণভাবে উদাহরণস্বরূপ আমি একবার অনেক দূর থেকে আসতেছিলাম, মানে আমার বাড়িতে, মানে ঠাকুরগাঁও থেকে আমি বাসে উঠছি। তো ওর আম্মুকে যেহেতু আমি আম্মু বলতাম, তো কোনো ভুলবশত হচ্ছে আমি ওনার কাছ থেকে অনুমতি নিতে পারি না। তখন আমার হাজব্যান্ড সামনে ছিল। কার কাছ থেকে অনুমতি নেবেন? মানে হচ্ছে যে ওনার আম্মুকে, মানে হচ্ছে ওই ছেলের মাকে আমি বলে আসতে পারিনি যে আমি এখন মানে বাসায় আসার জন্য বের হচ্ছি। তো এইটা নিয়ে ছেলেটা একটু রাগ করছে যে আমার মায়ের কাছ থেকে কেন তুই অনুমতি নিলি না। তো এই নিয়ে অনেক রাগারাগি চলার পর আমি বাসে উঠে গেছি। বাসে ওঠার পরে যখন আমি মানে রংপুরের পরে আসছি, তখন আমাকে বলতেছে তুই এখনই গাড়ি থেকে নামবি, না হলে তোর সাথে কথা বলবো না। তো আমার তখন মানে বেবি ছিল, ব্যাগ ছিল, তারপর আমি একটা মেয়ে মানুষ, আমি আবার 2 দিন খাই নাই তখন, আর শারীরিকভাবে অনেক ক্লান্ত ছিলাম। আমি খাননি খাইতেছিলাম না কোনো কারণে, যে আমার হাজব্যান্ডের সাথে একটু বনিবনা হচ্ছিল না এই বিষয় নিয়ে, বা আমার ফ্যামিলিগত সমস্যা ছিল, তো এই রাগ করে খাইনি আমি। তো শারীরিকভাবে আমি দুর্বল ছিলাম। তারপর আমি গাড়িতে উঠছি, ওঠার পরে আমি কিছুই খাইনি। ও যখন আমাকে গাড়ি থেকে নামতে বলছে, তো আমি দেখতেছি যে আমি তোকে ভালোবাসি, তো ওকে রাখার জন্য তো আমার যা করা লাগে আমি তাই করবো, এরকম কোনো ধারণা ছিল আমার মনের ভিতরে, ভাবনা ছিল। পরে আমি গাড়ি থেকে নামছি ওই রাতের বেলা। গাড়ি থেকে নামার পরে ওইখান থেকে ঢাকায় আসছি। ঢাকায় আসার পরে ফোন দিছি, ফোন দেওয়ার পরে বলছি, তারপরে আবার গাড়িতে উঠে গেছি, আর একটা বাসে উঠে গেছি তাড়াহুড়া করে, যে বাসটা চলে যাইতেছে। তো 500 টাকা টিকিট কেটে উঠছি। উঠার পরে আমাকে আবার ফোন দিয়ে বলতেছে তুই আমার কাছে কেন বলে ওঠো নেই, তো এখন আবার নামবি, আবার টিকিট কাটবি, তারপর উঠবি। আমার এই 500 টাকা গেল। আবার ওই যে মানে শারীরিক যে কষ্টটা পাইলাম আমি রাত থেকে, সেই কষ্টটা, তারপরে আমি আবার গাড়ি থেকে মানে ওই গাড়ি থেকে নামে আর একটা গাড়িতে উঠলাম, টিকিট কাইটে হ্যাঁ যে সিটে বসতে বললো বা যেভাবে আসতে বললো সেভাবে আমি আসলাম। তারপরে শুধু এইটা না, আরো অনেক কিছু। কেমন? যেমন হচ্ছে যে
আমি অনেক অসুস্থ ছিলাম, আমার একটা কানে অপারেশন হয়েছে। তো আমাকে ডাক্তার সম্পূর্ণ ঠান্ডা খাইতে, ঠান্ডা লাগাইতে, ঠান্ডা জায়গায় যাইতে নিষেধ করছে। তো ওর সাথে সাধারণত ফোনে কথা বলতাম, ওর নাইট ডিউটি ছিল। ও বলতো যে তুমি একটু থাকো, আমি পরে ফোন দিতেছি। পরে আমার একটু ঘুমের ভাব আসছে, তো ফোন দিয়েছে, আমি একবার ধরতে পারিনি। দ্বিতীয়বার ফোন দিয়েছে, আমি ধরছি, কী করছিলাম? ঘুমাইছিলাম। এই রাতের বেলা তোমাকে গোসল করতে হবে, তুমি কেন ঘুমাইছিলা? পরে আমি বললাম যে ঠিক আছে। পরে মানে ওই ঠান্ডা পানি দিয়ে ওই রাতের বেলা রাত 12টা 12:30 মানে 1টার দিকে আমি একটা মেয়ে মানুষ পুকুর তো না, যে খাল বিল যেটা বলে খাল, ওখানে যে গোসল করে আসছি, যেহেতু ঘুম চলে গেছে। তারপরে সারা রাত কথা বলছি। তারপরে আপনি পাগল। আরেকবার শোনেন, আরেকবার হচ্ছে যে মানে নতুন একটা ফোন কিনছি আমি। নতুন ফোনটা কেনার পরে আজকে রাতে কিনছি, কালকে রাতের বেলা ওই ফোন দিছে। মানে আমি আবার ওরকম মানে ঘুমিয়ে গেছি নাকি জানি। পরে বলতেছে যে তুই কেন আলাপ পাও না, তুই এখন গোসল করতে যাবি। পরে আমি বলছি না, আমি এখন গোসল করতে পারবো না। তুই গোসল করবি, তুই ফোন পান। পরে আমি আমার টাকায় ফোন কিনছিলাম। তারপরে কি করলাম, ফোনটাকে সুন্দর মতো নিচে রাখলাম, মাটিতে রেখে একটা ইট দিয়ে দিলাম বাড়িতে। পরে ফোনটা গেল ভাই, আবার 2 দিন পর আবার আমার টাকা দিয়ে আমি ঠিক করলাম। মানে শুধু এইগুলো না, আরো অনেক বিষয়। মানে ও আমাকে প্রথমে ভালোই ছিল, কিন্তু ওর মনের ভিতর অতিরিক্ত মানে সন্দেহ। মানে আর আপনি গাধার মধ্যে এসব করতেছেন কেন? ওর সন্দেহ করতে আসলো, আপনি লালাই দিতেছেন তো যে আমার যেমনি ইচ্ছে ইউজ করা যায়। প্রথমে তো এইটা আমি করছি, মানে যেমন ইচ্ছা তেমন ওকে মাথার উপর উঠাইছি। পরে হচ্ছে যখন ওর প্রতি আমি বেশি আসক্ত হয়ে গেছি, এখন তো ওকে আমার লাইফে রাখার জন্য এখন আমি বাঁচতে পারি না। মানে ওর সাথে 2টা মিনিট কথা না বলে আমি থাকতে পারি না। আমি মানে এত অসুস্থ হয়ে পড়ি, বা মানসিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়ি। এমনকি আমাকে হসপিটালে ভর্তিও করা লাগে। মানে আমার শ্বাসকষ্ট আছে, তো একটু চিন্তা টেনশন বেশি করলে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। কি শুনান এসব আপনি? আমার লাইফটা অন্যরকম। মানে আগে অনেক ভালো ছিলাম, অনেক হ্যাপি ছিলাম আমি আমার লাইফে। কিন্তু আমি চাইছিলাম কি ও আমাকে বিয়ে করা লাগবে না, জাস্ট আমি আমার সংসারটা ঠিক রাখি, জাস্ট ওর সাথে একটা ফ্রেন্ডলি সম্পর্ক, আমার ফ্যামিলিগত সম্পর্কটা সারা জীবন অটুট থাকুক। দূরে গেলে কি সম্পর্ক নষ্ট হয়ে যায়? দূরে থাকলে সম্পর্ক পবিত্র থাকে। আচ্ছা, তো আমি আপনাদের এই সম্পর্কের মধ্যে শারীরিক মিলন হয়েছে আপনাদের? না। আপনি যেভাবে তাকাইলেন ঘুরে, তাকাতে মনে হলো হয়েছে। ইটস ওকে, এটা আপনার ইচ্ছা। না হইলে আপনি একবার না বলতে পারতেন। এনিওয়ে, আপনি যখন বিয়ের কথা উঠলো, বা সে ব্রেকআপ কেন করলো? মানে বিয়ের কথার জন্য ব্রেকআপ হয়নি, আর আমি তাকে বিয়েও করতে চাইছিলাম না কখনোই। মানে তাকে মূলত আমার বিয়ে করার কোনো উদ্দেশ্য ছিল না, বা নাই এখন পর্যন্ত। তাহলে হইলোটা কি? মানে আমি চাইছিলাম যে, বলছি তো যে আমার শ্বশুর বাড়ির লোকজন বা আমার হাজবেন্ড, আমার সন্তান এই এক সাইডে থাকুক, এদের সাথে আমার সম্পর্ক থাকুক, যোগাযোগ থাকুক। আর ও একটা জাস্ট আমার যে ফ্রেন্ড, বা ফ্রেন্ড তো না, আপনি তাকে ভালোবাসেন। হ্যাঁ, সে আপনার বয়ফ্রেন্ড। ভালোবাসি, ওইটা আলাদা থাকুক। মানে আপনার বয়ফ্রেন্ডও থাকবে, হাজবেন্ডও থাকবে, এটা চাইছিলেন? ওরকম ভাবে না, জাস্ট ওর মা বোনের সাথে যেহেতু সম্পর্ক আমার, তো মাঝে মধ্যে 2 মাস 6 মাস পর একদিন একটু কথা হয়তো, এটা কোনো সমস্যা না, মানে সম্পর্কটা থাকুক। মানে আপনি তো অ্যাজ হাজবেন্ডের সাথে থাকতেছেন, বাচ্চা মানুষ করতেছেন, আবার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতেছেন। ব্যাপারটা তো এরকমই ছিল, এরকমই তো চাইছিলেন। কিন্তু এটা থেকে ভাঙলোটা কখন? ভাঙলো হচ্ছে যে ও আমাকে অতিরিক্ত সন্দেহ করতো। সন্দেহ হচ্ছে যে আমার ফোনের পাসওয়ার্ড কিন্তু ওর কাছে আসছিল, মানে মেসেঞ্জার, ফেসবুকে সবকিছুরই। তো তারপরও মানে ওর ভিতরে এত সন্দেহ, আমার ফোন যদি 1 মিনিট ওয়েটিং পাই, তাও মনে করছে কার সাথে কথা বলছে, স্ক্রিনশট দেওয়া রাখতো, কয় মিনিট কথা বলছো কি, তো আমি সব দিতাম। আমি ওরকম কারোর সাথে কথা বলতাম না, এমনকি আমার হাজব্যান্ডের সাথেও কথা বলতাম না আমি তখন। তো ও মনে করতো যে আমার নাকি অন্য ছেলেদের সাথে অ্যাফেয়ার আছে। তো যে মানুষ আমি এতটা মানে ইসের ভিতরে থাকি, ওর আয়ত্তের ভিতরে থাকি, তাহলে আমি অন্য ছেলেদের সাথে কিভাবে সম্পর্ক করতে পারি? ঠিক। আমাকে তো ও ভালো করেই চেনে, 2টা বছর খুব ভালো করেই চেনে আমাকে। আমার এ টু জেড সব, আমার মাদ্রাসা থেকে আমি কখন বের হচ্ছি, এমনকি মাঝে মধ্যে ওর ছুটি ছাড়া আমি বেরোতে পারতাম না। মানে আমার মাদ্রাসায় জানতো যে ও আমার হাজবেন্ড, এটা জানতো। কারণ আমি এখনো মাদ্রাসায় যেখানে আসি, আমার ফ্যামিলির কেউ জানে না আমি কোথায় আছি। মানে ওর মানে শুধু এখন ওর মা জানে, ওর বোন জানে, আর ও জানে, আর ওর 2-একটা ফ্রেন্ড সার্কেল জানে। ওর বোনের সাথে আমার প্রায় দেখা হয়, প্রায় মানে কথা হয়। আপনার ফ্যামিলির কেউ জানে না যে আপনি কোথায় চাকরি করেন? না, যদি আমি মারাও যাই তো আমার লাশটাও নিতে কেউ পারবে না, এমন অবস্থা। মানে ওকে আমি এতটা বিশ্বাস করতাম, আমি জানতাম যে ও থাকতে আমার কোনো ক্ষতি হবে না। মানে আপনার হাজবেন্ড জানে না? আমার হাজবেন্ডও জানে না তুমি কোথায় আছি। ও মাই গড, কতদিন হলো আছেন এখানে? 2 বছর চলতেছে। 2 বছর আপনার হাজবেন্ড জানে না যে আপনি কোথায় চাকরি করতেছেন? না, কি একটা আজীব কাণ্ড। সম্পর্ক নাই তো ওরভাবে। বাচ্চা কার কাছে? বাচ্চা হচ্ছে আমার মায়ের কাছে। আর আপনি চলে আসেন ঢাকায় তার কাছে? আপনার হাজবেন্ড গ্রামে?
না ও গ্রামে না, ও চাকরি করে দূরে থাকে। আরেকটা জায়গা। ও মাই গড, এটা কি অদ্ভুত কাণ্ড! এই কাণ্ড কেমনে হইলো? আমি তো আগে আমার হাজবেন্ডের কাছেই থাকতাম। পরে হচ্ছে ওইখান থেকে চলে আসছি, মানে তখন শ্বশুর বাড়িতে থাকতাম। শ্বশুর বাড়িতে থাকাকালীন হচ্ছে ওর সাথে পরিচয় আমার। তারপরে ও বললো যে তুমি বাপের বাড়িতে থাকো, ওইখানে যাওয়া লাগবে না, ওই যে আমার হাজবেন্ডের কাছে। তখন তো সম্পর্ক ঠিক ছিল। আর আমারও ওইখানে আর থাকতে ভালো লাগতো না, আমার হচ্ছে ওইখানে বন্দি জায়গায় থাকতাম, মানে একটা আমি একাই মানে এক জায়গায় থাকতাম, আমি বাহিরে বের হইতে পারতাম না বা কারোর সাথে মিশতেও পারতাম না। আমি একটা মেয়ে, খাইতাম মানে ঘুমাইতাম, আর কিছু না। কাজকর্ম করতে পারতেন না? কাজকর্ম হচ্ছে যে মনে করেন যে রান্না বান্না তো ওরকম ভাবে করা লাগতো না। না কোনো চাকরি করতাম। প্রথমে তো চাকরি করলাম, ওখানে 5 বছর ছিলাম। তো প্রথম 4 বছর কোনো চাকরি করি নাই। আমি গ্রামে চলে আসার 1 বছর ওখানে চাকরি করছিলাম। তারপরও মনে করেন যে একাকিত্ব কাটানোর জন্য, যে বাসায় সারাদিন একা বসে থাকি, তো চাকরি করলে হয়তো সবার সাথে কথা বলতে পারবো, মিশতে পারবো, একটু ভালো লাগবে, তার জন্য পরে চাকরি করলাম 1 বছর। তারপরও চাকরিতে মানে ভালো লাগলো না, যে এখানে চাকরি করে ওদের ওই বড় ম্যাডামের ব্যবহারটা অতটা সুবিধার নয়, না চিন্তাই সেই নিয়ে পরে চলে আসলাম। তারপর ওইখানে থাকতে ভালো লাগতো না, পরে হচ্ছে আমি আমার বাড়িতে চলে আসছিলাম। ওকে। এই আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে সন্দেহ নিয়ে হচ্ছে আপনাদের ঝামেলাটা শুরু হলো? সন্দেহ নিয়ে যে আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলতাম, আমি এই বিষয়গুলো নিয়ে বেশি হতেন। আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলতাম, এতবার বলতাম যে বলি নাই, কতবার যে মসজিদ ছিল কথা বলছি, তারপরে বিশ্বাস করি নাই। মানে এক কথায় যে আমি ওকে এতটা ভালোবাসতাম, ও আমাকে কয়েকবার গায়ে হাত তুলছে, মারছে আপনার বয়ফ্রেন্ড। মানে তারপরও আমি মনে করি আমি তো তার প্রেমিকা ছিলাম, তো এতটা সহ্য করার পরও একটা মেয়ে যে ওর কাছে আসে, কোন জন্য? ও তোমাকে টাকা পয়সা দিত না, যেমন কি যে আমার ভরণ পোষণ দিত, তা তো না। কোন জন্য আমি ছিলাম? যে ওকে আমি ভালোবাসতাম, তার জন্যই। আমি প্রথমে ওকে ভালোবাসা দিয়ে আটকানোর চেষ্টা করছি। তখন কথাটা বললেন, এখন বলি। প্রথমে ভালোবাসা দিয়ে আটকানোর চেষ্টা করছি, ও থাকে নাই। থাকে নাই মানে কোথায়? থাকে নাই বলতে হচ্ছে যে ওরকম না। তারপরে বলে না যে মানে পুরুষরা মানে নারী মেয়েদের শরীরের পাগল, তারপর শরীর দিয়েও চেষ্টা করলাম, দেহ দিয়ে চেষ্টা করলাম, তারপরও আটকাইতে পারিনি। আমি তো খুবই সাধারণ একটা মেয়ে, মানে আমার বাবার অত আর্থিক অবস্থা নাই, ওই ছেলেটার আর্থিক অবস্থা অনেক ভালো। তো তারপরে আমি আমার সাধ্য অনুযায়ী, আর্থিক অবস্থা বলতে যে ওরকম না, অনেক কিছু মানে গিফটের বিষয়, মানে সেটাতেও চেষ্টা করছি আমি। আসলে আমি কোনো কিছুতেই পারিনি ওকে আটকাইতে। তো একটাই প্রশ্ন, ছেলেটা আসলে কিসে আটকায়? ও যদি একটু ব্যথা পাইতো, মানে কারণ কষ্টটা আমার হইতো। ও সাধারণ যদি একটা দেওয়ালে মাথা টাক লাগতো, জোরে আওয়াজ করে উঠতাম আমি। তো ওর সাধারণ হালকা একটু ক্ষত আমার সহ্য হইতো না। কিসে আটকায় ছেলেরা? আপনি বলেন তো, যে একটা মেয়ে যে তার হাজবেন্ডের সঙ্গে চিটিং করতেছে, তার সন্তানের প্রতি গুরুত্ব দিচ্ছে না, বাইরের আরেকটা পরপুরুষের সঙ্গে শুয়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, ওই মেয়েটাকে কে ভালোবাসবে? এটাই তো কথা। কিন্তু যে আমি ওর সাথে মানে আমার হাজবেন্ডের সাথে যখন আমার হয়ে যায়, আপনি ডিভোর্স নেন নাই তো? আপনি ডিভোর্স নেওয়ার পরে আরেকটা পুরুষের সঙ্গে যান, কোনো কথা নাই। ডিভোর্স তো হয়ে গেছে আমাদের। না, আপনি তো ডিভোর্স না নিয়েই তো আরেকটা সম্পর্কে জড়াইছেন, সেটার কথা বলছি। আপনি যদি সিঙ্গেল থেকে জড়ান, ফাইন, আপনাকে সে মাথায় করে রাখবে, তারপরেও রাখবে কিনা টেনশন, কারণ আপনি তার আরেকজন ছেলের জন্য একটা সংসার ভাঙতেছেন। ইটস নট দ্যাট ইজি। জি, যদি আপনার লাইফে কোনো স্ট্রাগল থাকতো, আপনার হাজবেন্ড খারাপ থাকতো, মরে গেছে, এটা ওইটা, আপনি সিঙ্গেল হয়ে গেছেন, আপনাকে সবাই সম্মানের সাথে নেবে। কিন্তু যখন আরেকটা পুরুষের জন্য আপনি আরেকটা পুরুষের সংসার ভেঙে আসতেছেন, দুনিয়ার কেউ আপনাকে সম্মান করবে না। সম্মান করবে না এটা আমি জানি, কিন্তু আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্ক তো ভালোও ছিল না। আপনি ডিভোর্সও নেন নাই তখন ডিভোর্স নিলে, কিন্তু সম্পর্ক 3 মাসের ভিতরে আমাদের মানে তালাক হয়ে গেছে। সম্পর্ক 3 মাসের ভিতরে আমাদের তালাক হয়ে গেছে। 3 মাস কেন, একদিন পরে হোক, সেটাও ইস্যু না। ইস্যুটা হচ্ছে একটা সম্পর্ক থেকে যখন আমি আরেকটা সম্পর্কে পা বাড়াই, সেইটা হচ্ছে খারাপ। দুই নৌকায় পা বলে এটারে। জি, ওই 3 মাসের ভিতরে তো আমাদের ওরকম কোনো খারাপ সম্পর্ক হয়নি, জাস্ট ফোনে কথাই হইতো আর কি। তারপরে ও কিন্তু আমাকে মানে কাগজ কলমে কিন্তু মানে তার ওয়াইফ করে নাই, কিন্তু এমনি মানে শরীয়ত অনুযায়ী যেটা বলে ওইটা, মানে ওইটা তো কোনো বলে আল্লাহরে সাক্ষী রাখা আমি তোমারে বউ মানতেছি না। বিয়ের জন্য তো 3টা জিনিস আবশ্যক: সাক্ষী, সম্মতি, দিনমোহর। তাহলে বিয়ের জন্য নিশ্চয়ই কেস কাবারি আবশ্যক না? তাহলে সেটা কেন হবে? পুরুষ নির্যাতন আইন কেন হবে? সেটা হবে কেন? আপনি 2টা জিনিস চাইবেন তা তো হবে না। ধর্মীয় মত মানলে ধর্মীয় মত থাকতে হবে। ধর্মীয় মত মানলে আপনি যেই দিন পরপুরুষের সঙ্গে কথা বলতে চান, ওই দিন আপনাকে ডোরটা মাইরে বাইরে ফেলার কথা, তাই তো? তাইলে আপনি এক জায়গায় আল্লাহরে মানবেন, আরেক জায়গায় বলবেন না আমি এটুক মানি ওটুক মানি না, সেটা তো হইতে পারবে না। এখন আপনি পরকিয়া করছেন, আপনাকে ডোরটা মাইরে সবার সামনে মেরে ফেলবে, পাথর মাইরা তাও।
হ্যাঁ, কারণ এটা তো হচ্ছে আপনি ইসলামের বিবাহিত, শাস্তি তো জানি। তাহলে আপনি ইসলামের আইন মানতেছেন যে ইসলামে আল্লাহর নাম নিয়ে বিয়ে করলে হয়, তাহলে ইসলামের আইন তো এটাও মানবে। জি। তাহলে ভাই আমরা পুরো বাংলাদেশে আমার মনে হয় 99% মানুষ হচ্ছে এরকম। আমার যেটুক প্রয়োজন আমি সেটুক মানি, আমি চারটে বউয়ের কথা মানি, এটুক মানি না যে আমার প্রত্যেকটা বউকে সমান অধিকার দিতে হবে। এখানে সমস্যাটা মূলত হচ্ছে আমার হাজবেন্ডের কাছ থেকে আসলো, যে ও যদি মানে অনেক সমস্যা হয়েছে পারিবারিকভাবে ওকে নিয়ে, আমার মানে এই ছেলের সাথে সম্পর্ক হওয়ার আগে ওকে, হইতেই পারে। হইতে মানে ও আমার সাথে এত খারাপ ব্যবহার করছে যেটা আমি একটা স্ত্রী হিসেবে মানতে পারিনি। কিরকম? কিরকম হচ্ছে, ও আমার বিয়ের আগে নির্বাচন করছিল, তো নির্বাচনে হইতে পারি নাই, না হওয়ার পরে অনেক টাকা ঋণ হয়েছিল। ওকে, তো আমার বিয়ের পরে সেই ঋণ তো আমার ঘরেও আসছিল, বলতে আমিও তো সেইগুলো সহ্য করছি, কারণ অবশ্যই। তার ছিল 5 টাকা ইনকামের সামর্থ্য, তখন তো আমি 5 টাকাই ভোগ করতে পারতাম না। Right. দিনায় মানে তার যে দিনাগুলো আছে সে অর্ধেক দিতে হইতো তাকে, আর অর্ধেক আমার জন্য খরচ করতে হতো, তখন তো আমি একা ছিলাম, আমার সন্তান ছিল না। জি। তারপরও বেবি হওয়ার পরেও কিন্তু ওর মানে কিছুটা দিন ছিল, তো সবগুলো শোধ হওয়ার পরে একটু ভালোভাবে জীবনযাপন করতেছিলাম। তারপরে ও আবার নির্বাচন করবে, মানে ঘুরে 5 বছর হয়ে গেল, 5 বছর পর পর তো নির্বাচন হয়, আবার নির্বাচন করবে। পরে আমার বাবা বেঁচে থাকতে ওকে অনেক নিষেধ করছে যে করিও না, তো আমিও অনেক নিষেধ করছি যে মেম্বার নির্বাচন করছেন? আচ্ছা, মেম্বার। জি। যে আমি মানে ওরা কিন্তু 7 ভাই, তো ওদের আর্থিক অবস্থা যেমনই ছিল, 1 বোন 8 ভাই বোন, তো ভাগ করলে কিন্তু দেখা যাচ্ছে এতটুকুই পাইতো। তো ওর 2টা টাকা জমানো ছিল না, যে আমি যদি অসুস্থ হয়ে পড়তাম বা ও যদি অসুস্থ হয়ে পড়তো, যে ঘরে গোছানো আছে ওইখান থেকে 2 টাকা বের করে চিকিৎসা করাবে, এরকম সামর্থ্য ছিল না। জি। বা ওর ফ্যামিলিগত ভাবে ওর ভাইরা ওকে ওরকম ভাবে সাপোর্ট করতো না। ও বাড়ির বড় ছেলে, কিন্তু মনে হয় যে সবার ছোট ছেলের কথাও যেভাবে শোনে, ওর কথা ওরকম ভাবে শুনতো না, কারণ অর্থনৈতিক অবস্থা ভালো না। আর ওর মানে আমাকে যদি আমার দেবররাও কিছু বলতো বা ও আমার শাশুড়ি কিছু বলতো, তখন কিন্তু ও কিছুই বলতে পারতো না বা বলতোও না। ও, আমি তো তখন খারাপ পথে যাই নাই, জি। আমি তো তখন ভালোভাবে সেদিন মানে যাপন করতেছিলাম। যাই হোক, তো এরকম সমস্যা। তারপরে আমি একবার বলতেছি যে আপনি আগে ঘরটা দিন, আগে ঘর দেন। আমাদের এক্সট্রা কোনো ঘর ছিল না, বলতে শ্বশুরের ঘর, ওইটা আমরা আর কি 2 দেবররা মানে অর্ধেকে হ্যাঁ থাকতো, অর্ধেকে আমরা থাকতাম। তো বলতেছি আগে ঘরটা দেন, ওই ঘর দেবেন, ওই ঘরে বসে আমি নামাজ পড়ে দোয়া করবো, তারপরে আপনি নির্বাচনে যাইবেন, হইতে পারবেন। আপনি নির্বাচনে যায়েন না। আর বলছি যদি আপনাকে অনেকবার বলছি শোনে নাই, বলছে নির্বাচনে যদি যাইতেই হয় তাহলে আমাকে ডিভোর্সে সই দিয়ে তারপরে আপনি নির্বাচনে মাঠে যাবেন। তো আমাকে তখন একটু সান্ত্বনা দিতে পারতো যে এ পাগল তুমি কি বলো, দরকার আমি নির্বাচনই করবো না, তুমি এই কথা কেন বলো। আমি তো জাস্ট ওকে আটকানোর জন্য, আমি তো আগে একবার দেখছি যে 8 লাখ টাকা দিনা হইলো, ওটা শোধ দিয়ে একটু ভালোভাবে আসি, তা আমি কি আবার মানে এখন একটা বাচ্চা হয়েছে, তো এখন কি আমি ওই মানে আগের কষ্টটা পাবো? এই জন্য আমি তাকে নিষেধ করছি যে যেভাবে হোক তাকে আমি আটকাবই। তো শোনে নাই, ওটা বলছি, বলার পরে আমাকে শ্বশুরের ঘরে তখন দাঁড়াইছিলাম, আমাকে পিছন থেকে ধাক্কা দিয়ে বলছে তুমি বাপের বাড়ি চলে যাও। তখন কিন্তু আমাকে ওই সান্ত্বনাটা দেয়নিও, যে তো আমি দরকার নির্বাচন করবো না, তাও তুমি এই কথা বলিও না। আগে পরে কিন্তু কখনো মুখ থেকে আমি এটা বের করিনি। তো তারপরেও সে নির্বাচন করছে, আমি কষ্ট করে ক্যানভাসও করছি, নির্বাচন যেহেতু সে কইরাই ফেলাইছে, মনে অনেক কষ্ট নিয়েও করছি আমি। লাস্টে আমার যে গয়নাগুলো ছিল সেইগুলো সে বন্ধক রাখছে। গয়না বন্ধক রাখার পরে ওই তাও নির্বাচন করেছে, হইতে পারে নাই। এখন কষ্টটা কার না লাগে বলেন? আমার কি থাকলো, দিনাও হইলো, ঘরও দিল না, 2 টাকা গোছানোও নাই, সবই গেল। আবার এই দিক দিয়ে আমি যে মানে আমার মনের দিকের কথা যদি বলতে চাই, যে আমি মানে যেমন লাইফ পার্টনার খুঁজছি ছোটবেলা থেকে, তেমন তো পাইনি। তারপর আল্লাহ যা কপালে লিখে রাখছিল হয়েছিল, কিন্তু একটু সাপোর্ট তো আমাকে করতে পারতো, সেদিক দিয়ে করে না। খালি কি মানে মানে ভাত কাপড় দিলেও হয়ে যায়, মানে একটা স্ত্রীকে রাখা যায়? আপনার হাজবেন্ডের বিরুদ্ধে আপনার বড় 2টা অভিযোগ, এক হচ্ছে সে আপনার সাথে কথা বলতো না, সবচেয়ে বড় কথা যে আমাকে কেয়ার করতো না, মানে আমাকে আমার মতো করে বুঝতো না। আর সে আমাকে মানে বলতো যে বয়সের সাথে সাথে মানুষের মনটাও বুড়া হয়ে যায়। আমিও বোঝার চেষ্টা করলাম। এ নিয়ে বোন, এই যে ভদ্রলোক আপনার বয়ফ্রেন্ডের প্রসঙ্গে আসি, সে আপনার সঙ্গে শুরু থেকেই তো অ্যাটাচই দেখতেছি, আপনার সঙ্গে সারাক্ষণ লেগে থাকে, সারাক্ষণ কথা বলে। শুরু থেকে তো এরকম থাকতো না, যে মনে করেন যে একদিন থেকে তো 24 ঘন্টা লাইনে থাকতো না। প্রথম থেকে মানে মানে খোঁজ খবর নিত, কিছুক্ষণ পর পর দিয়ে ফোন দিয়ে খাইছি কিনা, আমি কি করতেছি, তো এখন ঘুমানোর আস্তে আস্তে তো একদম সারাক্ষণ থাকা শুরু করলো। আস্তে আস্তে হচ্ছে সারাক্ষণ। প্রথম হচ্ছে এই যে সারাক্ষণ থাকলো, এটা কতদিন পর্যন্ত থাকলো? এটা 2 বছরের মধ্যে আমাদের সম্পর্ক তো 3 বছর চলতেছে, 2 বছর কমপ্লিট। জি। তো 1.5 বছরের উপরে। তাহলে শেষ দিকে এসে ভাটা পড়লো কোথায়, কি যখন সন্দেহ করা শুরু করলো? সন্দেহ করা শুরু করলো। তারপরে আমার স্বামীকে ছাড়তে হবে, না হলে কথা বলবে না, এই সেই
মানে কিন্তু হচ্ছে স্বামীকে তো আপনার 3 মাসের মধ্যে মুখে ছেড়ে তালাক দিলেন। হয়ে গেছে ওটা তো আমার স্বামী মুখে তালাক দিছে আমাকে। হ্যাঁ, এটা কাগজ কলমে তো হয়নি, পরে না আমার সে ডিভোর্সের কাগজ পরে বের করা হয়েছে, কিন্তু কাগজ বের হয়েছে কতদিন পরে? সেটাও বের হয়েছে প্রায় 1 বছর, মানে 1 বছর। মানে এই ডিভোর্স হওয়ার পরে কি নিয়ে আপনাকে প্যারা দিত? ও বলতো যে আমি নাকি আমার হাজব্যান্ডের সাথে এখনো কথা বলি, আমি নাকি ওটা কোনোদিনও ছাড়তে পারবো না। আচ্ছা। কাগজ তার সামনে, তারপরে বলে আমি নাকি তাকে কোনোদিনও ছাড়তে পারবো না। তারপর এই নিয়ে আর কি সন্দেহ করতে আমি নাকি তার সাথে কথা বলি, আর আমার বোনের সাথে কথা বলতে না করছিল আমি কথা বলি না। তো তারপরে বলতো আমি নাকি তার সাথেও কথা বলি। তারপরে আমার চাচাতো ভাই, মানে আপন চাচাতো ভাই, তো তার সামনে মনে করেন সেটা আমার ছোট, যেমনই হোক না কেন আমার ছোট, তো তার সাথেও নাকি আমি কথা বলতে পারতাম না, যদি একটু কথা বলতাম হ্যাঁ নাকি সন্দেহ করতো। তো এই সন্দেহের মাত্রাটা ওর বেশি হয়ে গেছে, বাইরে গেছে। তারপর ও যখন ঢাকা থেকে চলে যাবে তখন ও বলতো যে আমি আর কথা বলবো না, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। তারপরে আমি মানে অনেকটাই হয়ে গেছিলাম যখন এই কথাটা বলছে, মানে এতটা চিন্তিত হয়ে গেছিলাম আমি, তো মানে সবসময় যেন কান্না করতাম খালি, মানে কান্না করতে করতে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো। তারপর ও যখন চলে যাওয়ার 2 দিন আগে ওর সাথে আমি মানে সে যাত্রাবাড়ি দেখা করছি। দেখা করার পরে আমি ওর এমনকি পা ধরে পর্যন্ত কান্না করছি। আমি আগে অনেক জেদি মেয়েছিলাম, যদি আমাকে কেউ একটা কথা বলতো তার মুখের দিকে ফিরেই তাকাতাম না আমি, এরকম। তো ওর জন্য আমি অনেক আমার জেদ বলেন বা আমার আত্মসম্মান সবই আমি ত্যাগ করছি। ওর পা ধরে পর্যন্ত কান্না করছি আমি যে তুমি এই 2 বছরে যা হয়েছে সব ভুলে যাও, 2 বছরে যা হয়েছে সব ভুলে যাও, এখন নতুন করে আমাদের সম্পর্ক থাকবে। তুমি দূরে দেশে যাও, আমার কোনো আপত্তি নেই, তুমি যদি বাংলাদেশের শেষ প্রান্তেও থাকো তা আমার কোনো আপত্তি নেই, জাস্ট একটু যোগাযোগ রাখলেই হবে আমার সাথে। তো যোগাযোগটা আমার সাথে করো না, আমি সম্পর্ক রাখবো না, কথা বলবো না, আমি বিয়ের সাথে করবো, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। তখন আমি বলছি যে আমি তো একটা মেয়ে, আমি সারা জীবন তো আর মাদ্রাসায় চাকরি করে থাকতে পারি না, তুমি আমাকে একটু সাপোর্ট করো, কারণ বাপের বাড়ি তোমাকে সব দিন রাখবেও না, তোমাকে একটু সাপোর্ট করো, আমি কি করবো, আমি কিছুই করতে পারবো না। তো এই নিয়ে ও এখান থেকে চলে গেল। চলে যাওয়ার পরে আমি চলে আসলাম মাদ্রাসায়। চলে আসার পরে আমি ভাবতাম যে আমি কি এমন করছি, মানে আমার ভালোবাসা কোথায় ঘাটতি ছিল ওর কাছে, আমি আমার এই জন্য সবই ছাড়ছি। আমি একটা মানে মা, তারপর আমি আমার সন্তানদেরকে ওরভাবে ওর জন্য আমি দেখতে পারি নাই, ভালোবাসতে পারি নাই। তো আমি তো মা রূপেও ভালো হইলাম না কোনো। তারপরেও মনে করেন যে 2 মাস 1-1.5 মাসের মতো হচ্ছে ও কথা হইতো না ওর পরে ও যখন ঢাকায় আসবে আবার মানে বেড়াইতে আসবে তখন ও ফোন দিছিল। ফোন দেওয়ার পরে ওই থেকে আবার একটু কথা হইলো, কথা হওয়ার পরে আবার যখন ও চলে গেলো ঢাকা থেকে, মানে 1 দিন না 2 দিন ছিল। তারপরে এখন থেকে আর প্রায় কয় মাস হয়ে গেছে কথা হয় না, আর ও আর সম্পর্ক রাখবেও না এটা বলছে। কেন রাখবে না, তার লজিক কি? কেন রাখবে না এটা ওই ভালো জানে, কিন্তু যে কথা 2টা উঠছে আর কি, কথাটা হচ্ছে যে ওর বাড়িতে হচ্ছে অনেক দূরে, আমি ওর বাড়ি কখনো দেখি নাই, কিন্তু ও যখন বাড়িতে থাকতো তখন আমার সাথে ভিডিও কলে কথা বলতো। তো আমি ওইটা দেখছিলাম যে ওর বাড়িটা কিভাবে মানে কোথায়, তো ওর বাড়ির ঠিকানা আমি জানতাম আর কি। তো আমি একবার ওর বাড়ির আশেপাশে আর কি ঘুরতে গেছিলাম। তো আমি ভাবছিলাম যে যেহেতু একটা মানুষের সাথে আমার এতদিন সম্পর্ক ছিল, বা তখন ওর বোনের সাথেও আমার কথা হইতো প্রতিনিয়ত, ওর মার সাথেও আমার কথা হইতো, তাহলে একটু বাড়িটা দেখে যাই। আর আমাকে যেহেতু ঠিকানাটা দেয়নি, তো আমি দেখি খুঁজে বের করতে পারি কিনা। আমার কিন্তু ওইরকম কোনো নিয়ত ছিল না যে আমি ওর বাড়ির বউ হয়ে উঠে গেছি, বাড়িতে তো ওরা কেউই নাই, বাড়িতে আলাদা, তা আমি কি বাড়ির বউ হয়ে উঠতে পারি? তারপরেও বাড়িতে গিয়ে বাড়ির মানে খালি দরজায় মানে যে রাস্তায় গিয়ে 2-3টা ছবি তুলছি, জাস্ট একটা যে গেছিলাম এটা একটা প্রমাণস্বরূপ, বা হচ্ছে যে একটা স্মৃতি, যে ছবি তুলে আমি ফেসবুকে পোস্ট করছি। যে মানে 2-3টা ছবি পোস্ট করার পরে ও দেখছে, ওর বোনও দেখছে, ওর বোন সাথে সাথে আমাকে ফোন দিছে যে আপু তুমি ওইখানে গেছিলা, তো আমাকে কেন বলো নাই, তুমি থাকতা, ওর আরো কাকারা আছে ওদিকে। আমি বলছি না, আমাকে তো কেউই দেখে না, মানে সর্বোচ্চ 5 মিনিট ছিলাম ওইখানে, তো আমাকে কেউই দেখে নাই, দেখলে সমস্যা হয়তো কি, এরকম বলতেছে। কিন্তু ওর মা এই মানে সেই বিষয়টা ভালো মাইন্ডে নেয় নেই। ওর মা মনে করেছে যে আমি ওর বাড়ির বউ হয়ে উঠে গেছি। তো এই থেকে নিয়ে ওর ফ্যামিলিতে একটু সমস্যা হয়েছে, সমস্যা বলতে ওর মার সাথে ওর কথা কাটাকাটি হয়েছে। আর হচ্ছে যে সম্পর্ক মানে ও শেষ হওয়ার আগে আমি ওরা বলছিলাম যে আমি আর এখন এই সম্পর্ক করতে চাই না, যেহেতু তোমার সাথে আমার কাগজ কলমে কোনো কিছু হয় নেই, তুমি এটা শরীয়ত অনুযায়ী বলো যে আমার ওই তালাক হওয়ার পরেই তুমি করছো, ঠিক আছে, কিন্তু এটা তো মানে মানবে না সমাজ তো প্রমাণ চাবে। আর যাই হোক আমি এখন এই হারাম সম্পর্ক করতে চাই না, আমি আর করবো না সম্পর্ক। যখন ঢাকা থেকে যখন আমার পা ধরে কান্না করছিলাম, তখন যেদিন ও বলছে আমি সম্পর্ক রাখবো না, ওদিন থেকে আমি তওবা করছি আমি আর কোনোদিনও খারাপ সম্পর্ক করবো না, খারাপ রিলেশনে যাবো না, আমি হারাম রিলেশনে। ওদিন থেকে তওবা করার পরে আমি এখন পর্যন্ত টিকে আছি।
যে আমি আর খারাপ রিলেশন করবো না, আর আমি হারাম রিলেশন করবো না আর কি, আর তুমি তোমাকে কোনোদিন বিয়েও করবে না, এরকম বলছে। ওকে হ্যাঁ তা তো ঠিক কথাই, তো আমি কোনোদিন বিয়েও করবো না। পরে আমি বলছি ঠিক আছে, যদি যেদিন বিয়ে করতে পারো সেদিনকে আমার সাথে কথা বলতে এসো, নাহলে কথা বলতে আসিও না। এই বলে লাস্ট ওর সাথে আমার কথাই হয়েছে, মানে বন্ধ হয়েছে। বন্ধ হওয়ার পরে তারপরে আমার মানে মাদ্রাসাও 2 দিন ফোন দিছিল। আমি বলছি না আমি কথা বলবো না ওর সাথে, কথা বলবো না বলছি। পরে মনে করো আমাদের মাদ্রাসার অফিসের ফোনটা এক এক সময় এক এক ম্যামের কাছে থাকে। তো যখন ও ফোন দেয় তখন মনে করেন যে ওইখানে সব ম্যাম যে ভালো তা কিন্তু না, সবাই কিন্তু খারাপ মাইন্ডও নেবে। 1-2 জন ভালো, তার মানে এই না যে সবাই ভালো। পরে ম্যাম ওকে ফোন দিয়ে বলছে যে মানে তানিশা যেহেতু কথা বলতে চায় না, আর ফোনটা তো মূলত আমার দায়িত্বে, তো আমি তো সবসময় উপরে থাকি না, এক এক ম্যামের কাছে এক এক সময় ফোন থাকে, আর ও যেহেতু কথা বলতে চাচ্ছে না তার মানে ভালো হবে যে ফোন আর না দেওয়া। কারণ আমি ভালো তার মানে এই না যে সবাই ভালো মাইন্ডে নেবে। ম্যাম ওটাও কীভাবে বুঝাই বলছে, কিন্তু ওইটা মানে মাইন্ডে লাগছে ওর, যে আমাকে ফোন দিতে নিষেধ করছে। এখন সেরে যাওয়ার 2টা কারণ হচ্ছে এইটাই, ওর বাড়িতে আমি গেছিলাম, আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার ম্যাম ওকে অপমান করছে। এই 2টা কারণও বলছে। হাস্যকর। এইটা বলেন, আপনি বলতেছেন যে এই রিলেশনসটা আপনি হারাম রিলেশন আপনি রাখবেন না, জি প্রতিজ্ঞা করছেন, কিন্তু আপনার কাছে তো এই রিলেশন হারাম না, এটা তো আপনার কাছে সঠিক রিলেশন ছিল। ছিল। এটা হারাম কেন আপনি বলতেছেন? ওই যে শরীয়ত অনুযায়ী যদি ওভাবে বলা হয় যে ও আমাকে নাকফুল পরা দিয়েছে, মসজিদে বসে দিন মোহরবান্দি, এটা যদি আমি মানি তাহলে এটা আমার হালাল। তাই তো। কিন্তু ও তোমাকে কোনোদিন নেবেও না, আর আমার সাথে কারোর সাথে মানে আমার রিলেশন রাখতে দেবে না, যেমন আমার ফ্যামিলির সাথেও না। আমার না, একটা জায়গায় দেখেন, তাহলে একটা জায়গায় আপনি এটা হারাম বলতেছেন, আবার একই সময় আপনি এটা হালাল বলতেছেন। ওর কাছে তো, আমার কাছে এটা হারাম না, হালাল ঠিক আছে, কিন্তু ওর কাছে তো হারাম, কারণ ও আমাকে জীবনে উঠাবেও না, আর আমার না, খোঁজ এটা তো খবর রাখবে ইচ্ছা, না। ওইটা তো উঠাবে কি উঠাবে না সেটা তো ইচ্ছা, কিন্তু সম্পর্কটা তো হালাল। কারণ ও আমাকে মাঝে মানে যখনই একটু কথা কাটাকাটি হয় তখনই বলে মানে ওই জামা ওই স্বামী হাজব্যান্ডের কথা বলেও। তো আমি বলি যে তুমি আমার হাজব্যান্ড, সবাই জানে তুমি আমার হাজব্যান্ড, আমিও তুমি জানি, তো বারবার খালি ওর কথা কেন উঠাও? তার মানে তুমি এটা এখনো হালাল মানতেছো না তুমি এটাকে। এই জন্য ওকে আমি বলছি যে আমি আর হারাম সম্পর্ক করবো না। এই নিয়ে মাথায় ঢুকলো না আমার কিছু। বোন, তার মানে এখন পর্যন্ত অবস্থা হচ্ছে সে আপনাকে আর মেনে নেবে না, এর মধ্যে আপনার ডিভোর্স হইলো, বাচ্চা কাচ্চা চলে গেল, সংসারে মা বাবা কারোর সাথে কোনো যোগাযোগ এমনকি নেই। মানে ও যে এতটা নিষ্ঠুর কিভাবে হইতে পারে? আমার বড় ভাইকে হারাইছি আমি 23শে ফেব্রুয়ারি, এই তো মাস চলতেছে, এই যে 14-15 দিন হইলো আর কি। Oh my God! আমার আগে আমার বাবাকে হারাইছি। আমার বাবা যখন বেঁচে ছিল তখন কিন্তু আমার একটা মানে শক্তি ছিল যে আমার তো কিছু, তখন তো আমার কোনো সমস্যাও ছিল না, আমার সংসারে কোনো সমস্যা ছিল না, আমার আমার কোনো দিকে কোনো সমস্যা ছিল না। তারপর আমি বাবা মারা যাওয়ার আগে বলছিলাম যে বাবা তুমি বেঁচে থাকতে আমাকে কিছু করে দিয়ে যাও, কারণ আমি এভাবে সহ্য করতে পারতেছি না। আসলে যদি সমস্যার কথা বলি, শ্বশুর বাড়ি অনেক সমস্যার কথা বলতে পারি আমি, কিন্তু তারপর সব কিছু আমি ধৈর্য ধরেছিলাম। তো আমার বাবা বলতেছে কি তুমি কেন বড় হয়ে গেছো? তো এই কথাটা আমার খুবই গায়ে লাগছে যে আমার বাবা আমাকে এই কথাটা বললো, তো বাবা চুপচাপ ছিলাম। তারপরে আমার বাবা হারা যাওয়ার পরে আমার বড় ভাই ছিল, আমার সে ভাই হচ্ছে আমার 2-3 বছরের বড়। তো ও যখন ছিল তখন তারপরে একটা ভরসা ছিল যে ভাইয়ের পর বাবার পরে তো ভাই থাকে বাবার সমান, তো আমাকে কিছু হলে ও সাপোর্ট করবে, বা হচ্ছে ও বলতো আমাকে মানে ভালো মন্দ সব পরামর্শ দিত। পরে এই কয়েকদিন আগে 15-16 দিন হলো আমার ভাইকে হারাইছি, আমি তখন ঢাকাতেই ছিলাম। তো ভাইয়ের মৃত্যু খবর শুনে আমি ঢাকাতে গেছি, তো ওকে আমি ফোন দিই নাই। আমি এক ভাইকে ফোন দিয়েছিলাম, ওর রিলেটিভ কাউকে, যে অত রাতে আমি গাড়ি পাবো কিনা, অনেক রাতে গেছে এখান থেকে। পরে উনি বলছে হ্যাঁ গাড়ি আছে। পরে আমি এখান থেকে গেছি, ওই ভাই আবার ওকে বলছে মৃত্যু মানে যারই মৃত্যু হোক না কেন তার ফ্যামিলি দেখেন যে মানুষের খবর খুব কম দেয়, মৃত্যুর খবরটা কিন্তু আশপাশ থেকে কিন্তু বেশি আসে। তো ওর কানে তো খবরটা গেছে, তো আমাকে মাত্র 2বার ফোন দিছিল। ফোন দেওয়ার পরে ফোন বন্ধ হয়ে গেছে, আমি সারা রাত মানে সে গাড়িতে আসছি ফোন বন্ধ অবস্থায়। বাসায় আসার পরে তো আর ওরকম কোনো মন মানসিকতা ছিল না যে আমি কার সাথে কথা বলবো। তারপরে ও আর কোনো ফোন দেয়নি। ওই দিন যেদিনকে ভাইয়াকে মাটি দেওয়া হয়েছে ওই দিন রাতে ওর বোন ফোন দিছিল, ওর মার ফোন দিয়ে। ফোন দেওয়ার পরে 4-5 মিনিট কথা বলছে। 4-5 মিনিট কথা বলার পরে বলতেছে যে তাহলে ঠিক আছে ভালো থাইকো, বা আবার পরে ফোন দেবানি। কিন্তু ওর মার কি উচিত ছিল না যে, আমার আম্মুর সাথেও কিন্তু ওর মায়ের কথা হয়েছে, আমার আম্মু কিন্তু ওদের বাসায় বেড়াইতে গেছে, বা ভালো একটা সম্পর্ক ছিল আর কি ফ্যামিলিগতভাবে, মানে আমার ফ্যামিলির সাথে ওর ফ্যামিলির। তো ওর মা যদি আমাকে সাথে একটু কথা বলতো আমার সাথে, যে আমাকে যদি মেয়ের মতো দেখতো, ওর মাই তো বলতো যে ওনার মেয়ের চোখে মানে মেয়ের মতো আমারে দেখে, তো কথা বলতো, একটু সান্ত্বনা দিত। ওই সময় সান্ত্বনা দেওয়ার ভাষা থাকে না কারোরই, একটু কথা বলে তো ভালো লাগতো, কিন্তু ফোন দেয়নি আর কথাও বলেনি। ওর বোন শুধু 2-3 মিনিট মানে 5 মিনিট কথা বলছে,
তারপর থেকে আর কথা বলিনি। আমি আর ফোন দেয়নি, ও ফোন দেয়নি, ওর ফ্যামিলির কেউই ফোন দেয়নি। কিন্তু ওর ফ্যামিলির, ওর বোন অসুস্থ, ওর বোনেরও শ্বাসকষ্ট। আমার যখন ও গ্রামে থাকতো, মানে আমাদের ওদিকে, ওর বোন যদি একটু অসুস্থ হইতো, আমি ঢাকায় আসছি অসুস্থ, আমি শুনে ঢাকা থেকে চলে গেছে ওদের বাসায় দেখার জন্য, পাশে থাকার জন্য। কিন্তু আমার এত বড় সমস্যা হইলো, মানে মৃত্যু ব্যক্তির সাথে বা মারা যাওয়ার পরে তো কোনো রাগ থাকে না, শত্রুও কিন্তু মৃত্যু ব্যক্তিকে ভালো বলে। তো এই সুবাদে একটু ফোন দিয়ে খোঁজখবর রাখতে পারতো, মানে সেটাও রাখে নাই। তাহলে আমি তো বুঝে গেছি যে ওর কোনোদিন ফিরবে না। ওর যদি ফেরার নিয়েতে থাকতো আমার কাছে, তাহলে তো মনে করেন যে এই খবর শুনে অন্তত পক্ষে আমাকে ফোন দিতে পারতো, আমার খোঁজখবর রাখতে পারতো। সবচেয়ে বড় কষ্ট যে আমার বিপদের সময়, আমার কিন্তু অনেক বিপদ গেছে, আমার বিপদের সময় কিন্তু ওরে আমি কখনোই, মানে ওকে না, আমি কাউকেই আমার পাশে পাইনি, কাউকেই না। আন্ডারস্টুড বোন, আপনার এই অদ্ভুত সত্যি গল্পটা থেকে মানুষ যদি শেখে, কি শিখতে পারে বলেন তো? শিক্ষাটা হচ্ছে যে বিবাহিত মেয়েদেরকে একটা কথাই বলবো, যে কোনো ছেলের, মানে অবিবাহিত ছেলের, অন্তত অবিবাহিত ছেলের সাথে রিলেশন না করা। রিলেশন করে, মানে রিলেশন যদিও করো বোন, এটা তো হারাম রিলেশন জানি, যদিও করো, তুমি তোমার ফ্যামিলি আগে ঠিক রাখো, তোমার স্বামী সন্তান আগে ঠিক রাখো, তারপরে তুমি যদি, তোমার যদি মনে চায় তারপরেও করতে, তারপরে করো, কিন্তু স্বামী সন্তানকে এভাবে হারাইয়ে তুমি রিলেশন করো না। আর আমি তোমার স্বামী সন্তান সবই হারাইছি, আর এখন তো বলতে গেলে যে কেউই নাই। আগে যে আমার একটা গার্ডিয়ান ছিল, আমার ভাই, বাবার পরে, সেও তো এখন নাই, এখন তো বড় আমি। আমার না আছে এই কুল, না আছে ওই কুল, কোনো কুলই তো আমার নাই। গল্পটা শেষ করছি খুব হতাশা নিয়ে, যে আমরা মানুষ একটু ভালো থাকার আশায়, একটু স্বস্তি পাওয়ার আশায় এমন সম্পর্কে জড়ায় পড়ি, যেখান থেকে টার্ন ব্যাক হয় না, পেছনে ফিরে আসা যায় না। ফিরতে গেলে কেটে যায়, ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়। প্রতিটা পদক্ষেপ সাবধানে নেবেন। সম্পর্ক এখন অনেক মূল্যবান, চারদিকে শুধু বিচ্ছেদের গল্প। আপনার সম্পর্ক সুন্দর করুক, আল্লাহ আপনাকে মাফ করুক। আসসালামু আলাইকুম।